পা রাখা যাচ্ছে না। আমরা আজকে মন্দিরের সেবায়েত, জগন্নাথ মন্দিরের সেবার কাজ করি। নমস্কার বন্ধুরা, তাহলে অনেক দিন বাদে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে সরকার পরিবর্তন হওয়ার পর বিভিন্ন কার্যক্রম ও বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ির ফলে আমি ঠিকঠাকভাবে ভিডিও আপনাদের জন্য দিতে পারছিলাম না। তো তার মধ্যেই আমাদের আগে ঘুরে আসা একটি ভিডিও অনেক দিন আগে রেডি করে রাখা ছিল, সেটাই আপনাদের কাছে আজকে নিয়ে এলাম। তো চলুন তাহলে আরও একটা নতুন জায়গা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। সময়টা ছিল এপ্রিল মাসের 15 তারিখ বুধবার। বিশেষ করে উল্লেখ্য সেদিন ছিল আমাদের পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখের দিন আমার অফিস ছুটি থাকার ফলে সেই দিনটাকে কখনোই কিন্তু আমরা বৃথা যেতে দিতে পারি না। তো আপনারা জানেন যে অফিস যেই দিনগুলোতে ছুটি থাকে আমরা চেষ্টা করি আপনাদের জন্য আমরা নতুন কিছু দর্শনীয় স্থান ঘুরে এসে আপনাদের জন্য সেই জায়গায় কীভাবে করে যেতে হবে, কখন যেতে হবে, সেখানে কী কী ব্যবস্থাপনা রয়েছে সেই তথ্যগুলো আপনাদের জন্য জোগাড় করে নিয়ে আসি, যাতে আপনারাও যাতে আমাদের মতোই ঠিক একদিন সময় করে ছুটির দিনে বেরিয়ে পড়তে পারেন এবং সেই সমস্ত দর্শনীয় স্থানগুলো টুক করে ঘুরে আসতে পারেন। তো যেমন ভাবনা তেমন কাজ। আমরা সকাল 9:30টার মধ্যে কিন্তু আমরা হাওড়া স্টেশনে পৌঁছে যাই এবং আমরা জানি সেখান থেকে বেশ কিছু বাস যেগুলো সাপুরজির দিকে যায় সেই বাসেই আমাদের কিন্তু যেতে হবে, কারণ তার আগের দিনে আমরা গুগল থেকে ঘেঁটে আমরা বের করে নিয়েছি কোথা থেকে কোন বাসে আমাদের গেলে পরে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো। আর আপনাদের বলা হয়নি আমরা আজকে যাচ্ছি নিউ টাউনের জগন্নাথ মন্দির। যারা জগন্নাথ মন্দির যাওয়ার প্ল্যান করেছেন তাদের জন্য AC12 বাসটা আমি বলবো সবচেয়ে ভালো বাস, কারণ আপনারা এখান থেকে উঠলে পরে একদম মন্দিরের সামনে প্রায় নামতে পাবেন। আর এই বাসের রুটটাও বেশ যথেষ্ট ভালো, কারণ সেই সকাল 6টা থেকে শুরু হয় বাস চলাচল এবং রাত্রি 9টা পর্যন্ত কিন্তু আপনারা এই বাসটা পাবেন। আর প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর কিন্তু একটা করে বাস হাওড়া থেকে ছেড়ে চলে যায়। তো সুতরাং একটু অপেক্ষা করলে আপনারা খুব সুন্দরভাবে সিটে বসে কিন্তু আপনারা সেই যেখানে মন্দির রয়েছে, মন্দির যেতে গেলে আপনাকে নামতে হবে কারিগরি ভবনের সামনে। আর কারিগরি ভবনের সামনে নামার জন্যই আপনাকে এই বাসে উঠতে হবে। আর একটা কথা যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, একটা কথা মনে রাখবেন যে আপনারা যদি চান যে এই রুটটাকে স্কিপ করে আরও দু একটা রুট আপনাদের জন্য রয়েছে, সেটা আপনারা যে কোনো বাসে যদি আপনারা চলে যান, বিশ্ব বাংলা যে গেট রয়েছে সেখানে যদি নেমে যান, সেখান থেকে প্রচুর অটো এবং অন্যান্য বাস আপনারা কিন্তু সাপুরজির দিকে সেগুলো যাচ্ছে কানেক্টিং বাসগুলোতে। সেই বাসগুলোতেও আপনারা কিন্তু যদি উঠে পড়েন এবং কারিগরি ভবনের সামনে নেমে যান, তো আপনারা কিন্তু সেখানে কিন্তু সহজেই মন্দিরে যেতে পারবেন, কারণ কারিগরি ভবনের সামনেই কিন্তু সেই মন্দিরটা। হাওড়া স্টেশন থেকে প্রায় 1.5 ঘন্টার পথ। আর এই বাসটা আপনাকে কলকাতার প্রায় সমস্ত দর্শনীয় জায়গা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে নিয়ে পৌঁছাবে। একদম রবীন্দ্র সদন থেকে শুরু করে নিকো পার্ক, ইকো পার্ক, সায়েন্স সিটি, প্রায় সমস্ত ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো কিন্তু আপনারা এই বাসের রুটে পেয়ে যাবেন আর কি। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্য প্রায় আর কিছুক্ষণ রয়েছে, আপনাদের দেখালাম প্রায় 13 মিনিটের মধ্যে আমরা কিন্তু বিশ্ব বাংলা গেটের সামনে পৌঁছে যাব এবং তারপরেই আমাদের এই বাস সেদিন কিন্তু সাপুরজি অবধি যায়নি, যার জন্য আমাদেরকে বিশ্ব বাংলা গেটের সামনে নেমে পড়তে হয়েছিল এবং সেখান থেকে কানেক্টিং সাপুরজি যাওয়ার বাসে করেই কিন্তু আমরা সেই কারিগরি ভবনের কাছে গিয়ে পৌঁছাই। তো চলুন আপনারাও বৃহত্তর কলকাতার এক অসাধারণ রূপ সেটাও দেখতে দেখতে চলুন আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সল্টলেক বা নিউ টাউনের দিকে রাস্তাঘাট যথেষ্ট ভালো হওয়াতে আর তুলনামূলকভাবে জ্যাম কম হওয়াতে সেখানে কিন্তু গাড়িগুলো বেশ দ্রুত গতিতে কিন্তু তারা যাতায়াত করতে পারে। আমারও বেশ ভালোই লাগছিল এই দ্রুত গতিতে যখন বাস এগিয়ে যাচ্ছিল আমাদের গন্তব্যের দিকে। তো ফাইনালি মনে হচ্ছে আমরা আমাদের গন্তব্যের একদম কাছে চলে এসেছি। নিউ টাউন জগন্নাথ মন্দির যেতে হলে আপনাকে অবশ্যই কারিগরি ভবনের স্টপেজের সামনে নামতে হবে। আর কারিগরি ভবনের স্টপেজের সামনে নামলে পরে তার থেকে আপনারা যদি গুগল ম্যাপ করে দেখেন 350 মিটার দূর। চলুন তাহলে আমরা গুগল ম্যাপ মোটামুটি দেখে নিচ্ছি এখান থেকে 350 মিটার কত দূর। আমরা এইটুকু পথ হেঁটেই চলে যাব। এইটুকু পথ হেঁটেই রওনা দিলাম। ছাতাটা নিয়ে আসিনি,
মোটামুটি জ্বালাটা বুঝতে পারছি। আমাদের ওভার কনফিডেন্স। ডাব খাবি নাকি? যেটা আপনাদের বলেছিলাম যে আপনাদের প্রথমে কারিগরি ভবনের সামনে এসে নামতে হবে, কারণ কারিগরি ভবনের খুব কাছেই কিন্তু জগন্নাথ মন্দির। তো চলুন আপনাদেরও চারপাশটা জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই এবং রাস্তাটা চিনে রাখুন। দেখুন আমরা কিন্তু কারিগরি ভবনের অফিসটা যেখানে রয়েছে সেই ফুট ধরেই কিন্তু আমরা হাঁটছি, কারণ এই হাঁটার পথেই আমাদের একটু এগিয়ে গেলে ডান দিকে যেতে হবে আর কি। এখানে জগন্নাথ মন্দিরটা কোন দিকটা? এই ডান দিকে যেতে হবে। একটা স্ট্র দিন। খাওয়ার আগে একটু নিজেকে একটু ফ্রেশ করে নিই, কারণ অনেকটা পথ আসার পরে একটু রেস্ট নেওয়ার সুযোগ পেয়েছি। আমরা খাওয়া দাওয়ার পর এখানে বলা হচ্ছে এটা ডান দিক দিয়ে যেতে হবে। জগন্নাথ মন্দির যেতে গেলে এই ডান দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, এখান দিয়ে ম্যাপ কি দেখাচ্ছে? কতটা দূর দেখাচ্ছে? আর 200 মিটার। চলো এই রাস্তাটাতে আমরা যাই। রাস্তাটা অতটা হয়তো ভালো নয়, দেখা যাক। 3 মিনিট হাঁটা পথ দেখাচ্ছে। আশা করা যায় আমরা খুব সহজে পৌঁছে যেতে পারবো। তাহলে মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি আর কি। আগে একটু শুনে নিতে হবে যে মন্দির কটা অবধি খোলা থাকে। আরতি হচ্ছে। জুতো কোথায় খুলে রাখতে হয়। আমরা সেই মূল স্তম্ভটা দেখতে পাচ্ছি, কিন্তু এতটাই গরম যে পা রাখা যাচ্ছে না। আমরা আজকে মঙ্গল আরতি আরতি হচ্ছে। এখন দরজা খোলা যায় তো? হ্যাঁ,
হ্যাঁ এরকম একটা দিন ছিল তাই না? ওয়েদারটা এরকম ছিল। হ্যাঁ, তখন ওয়েদার টাইম। এটা গরুর স্তম্ভ। আচ্ছা, এটাই হচ্ছে গরুস্তম্ভ, আমরা জেনেছি। সব বিয়েতে থাকে সমস্ত বিষ্ণু মন্দিরে এই গরুস্তম্ভটা থাকবে আর কি। বুঝতে পারছি, তাই তো? একটা বনবিবি মন্দির। তুই ফটো তুলতে এই মার্বেলগুলো যেন আরো আমি 14 বছরের জন্য বনবাসে যাবো আর মানুষকে রাজা করতে হবে। ওইটাই কথা বলেছিল, আমি পারবো না বলতে, মিথ্যা কথা বলতে পারবো না। তোমাদের বলতে হবে মায়ের কথা না বললে হবে না, দুটো পথ পাবে, সেই দুটো পথ তুমি চেয়ে নাও। তুমি যদি মিথ্যা কথা এই কথা বলতে পারো তাহলে তোমার একটা বড় উপকার হবে। কি উপকার হবে না? কইকেই মাতা বলছে কি উপকার করবে তুমি আমার? তখন শ্রী রামচন্দ্র বলল এইটা উপকার করব, আমি আগামী দাপর যুগে তোমার গর্ভে রামচন্দ্র জন্মগ্রহণ করবে কৃষ্ণরূপে। তখন কৈকেয়ী মাতা চিন্তা করলো ভগবান যদি আমার গর্ভে জন্মগ্রহণ করে তাহলে মিথ্যা কথা বলতে আর কী দোষ আছে, খালি মিথ্যা কথা বলেই দেই। তখন রাজা দশরথের কাছে বললো রাম বনবাসে যাবে, আমার ছেলে রাজা হবে। এই কথা বলা মাত্র রাজা দশরথ ভেঙে পড়লেন। সংক্ষেপে বলছি, তখন রামচন্দ্র আর লক্ষ্মণ আর সীতা বনবাসে যাবে। রাম লক্ষ্মণ বলি, রামের পরে ভরত আসবে। রামের জন্মগ্রহণের পরে 2 ঘন্টা 27 মিনিট পরে ভরতের জন্মগ্রহণ ছিল। আর রামচন্দ্র কোনোদিন কৌশল্যা মায়ের গর্ভে জন্মগ্রহণ করেনি। তারা পৃথিবীর মাটিতে ছিল, অবতার রূপে এসেছিল, কারো গর্ভে জন্মগ্রহণ করেনি। সুমিত্রার গর্ভে জন্মগ্রহণ করেনি। শত্রুঘ্ন আর লক্ষ্মণ দুজনের জন্ম সন্তান ছিল। এরা অবতার হয়ে এসেছিল পৃথিবীর মাটিতে। যখন রামায়ণে চলে গেছিল বনবাসে 14 বছর থাকায় সেখানে কি করেছিল? রামচন্দ্র লক্ষ্মণের হাতে ফল দিয়েছিল, খালি ধরো ধরো ফল ধরো। লক্ষ্মণ সেই ফল খায়নি, ফল ধরে রেখেছিল। আর 14 বছর নারীর রূপ দেখেনি। তখন কি করলো? 14 বছর পরে যখন বনবাস থেকে ঘরে ফিরে এলো, তখন লক্ষ্মণ রামচন্দ্র কি বলেছিল জানেন? দাদা, তুমি দাদা হতে পেরেছো, কিন্তু তুমি দাদার কর্তব্য পালন করতে পারো। আমি দাদার কর্তব্য পালন করি, বলছে না পারো। কেন না 14 বছর ধরে তুমি যে ফল দিয়েছো সে ফল আমি খাইনি, তুমি আমাদের বলে খেতে পারো নি। সে ফল কোথায়? ফল আছে। হনুমান ফল নিয়ে চলে এলো, ফলে নেই ঢালা হলো, ফল গুণা হলো, ফল গুনে দেখা হলো 5খানা ফল কম আছে। লক্ষ্মণ 5টা ফল তো কম আছে, তুমি খেয়েছো? বলছে আমি খাইনি। যেদিন আমরা বনবাসে আসি সেদিন তুমি ফল দাও নি। যেদিন আমাদের রাজা দশরথ মারা যায় সেদিন তুমি আমাকে ফল দাও নি, 2টো ফল কম। যেদিন আমাদের সীতা আমাকে হরণ করে রাবণ সেদিন তুমি আমাকে ফল দাও নি, 3টে ফল কম। আর যেদিন আমার শক্তিশালী ছিল লক্ষ্মণের সেদিন তুমি আমাকে ফল দাও নি, 4টে ফল কম। আর যেদিন আমরা ঘরে ফিরে আসি 5টা ফল কমে গেল, 5টা ফল কম। তুমি দাদার কর্তব্য পালন করতে পারি। রামচন্দ্র বলছে সত্যি ভাই, তোমাকে যা বলে যেতে না সত্য কথা। তবে শোন না লক্ষ্মণ, আগামী দাপর যুগে আমি শ্রী রামচন্দ্র, আমি হব কানাই, আর তুই লক্ষ্মণ ছোট ভাই, তুই হবি বলরাম। খালি বুঝতে পারলে দেখা যাচ্ছিল, খালি লক্ষ্মণ হলো বলরাম বড় ভাই, আর শ্রী রামচন্দ্র বড় ভাই থেকে হয়ে গেল কানাই কৃষ্ণ। খালি কি হলো? লক্ষ্মণ এলো ছোট ভাই থেকে বড় ভাই বলরাম হলো, আর রামচন্দ্র ছোট ভাই থেকে বড় ভাই থেকে কৃষ্ণ রূপে কানাই রূপে জন্মগ্রহণ করলো দাপর যুগে। এইভাবে তারা
পৃথিবীর মাটিতে এসেছিল, আর সেই থেকে পৃথিবীর মাটিতে তারা বিচরণ করেছিল আমাদের এই ভারতবর্ষের মাটিতে। তবে আমরা এই ভারতবর্ষের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে পেয়ে থাকি। আমাদের সত্যযুগে নারায়ণ জন্মগ্রহণ করলো বড়লোকের ঘরে, ত্রেতা যুগে রামচন্দ্র জন্মগ্রহণ করলো বড়লোকের ঘরে, তারপর যুগে কৃষ্ণ জন্মগ্রহণ করলো নন্দঘোষের ঘরে, কেউ বড়লোকের ঘরে, আর কলি যুগে জন্মগ্রহণ করলো কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি ভক্তের কাঙাল হয়ে কলির যুগে যুগে কলির দ্বারে দ্বারে হরিনাম প্রচার করতে থাকেন, হরি হয়ে। আর আমরা কিছু বলবো না, সবাই জয় ধ্বনি দিন। জয় জগন্নাথ কি জয়। জয় জগন্নাথ কি জয়। জয় বলরাম বলভদ্র কি জয়। জয় বলরাম বল মাতা সুভদ্রা দেবী কি জয়। মাতা সুভদ্রা দেবী কি জয়। জয় রাম লক্ষ্মণ সীতা কি জয় রাম লক্ষ্মণ সীতা কি জয় রাম লক্ষ্মণ সীতা কি জয় বজরংবলী হনুমান জি কি জয়। জয় বজরংবলী হনুমান জি কি জয়। জয় বৃন্দাবন ধাম কি জয়। জয় বৃন্দাবন ধাম কি জয়। জয় পুরী ধাম কি জয় পুরী ধাম কি জয় নবদ্বীপ ধাম কি জয় নবদ্বীপ ধাম কি জয় মথুরা ধাম কি জয় মথুরা ধাম কি জয় কাশী ধাম কি জয় কাশী ধাম কি জয় হাজারকালী জগন্নাথ ধাম কি জয় হাজারকালী জগন্নাথ ধাম কি জয় হাজারকালী জগন্নাথ ধাম কি গঙ্গা মাতা কি জয়। গঙ্গা মাতা কি জয়। তুলসী মহারানী কি তুলসী মহারানী কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী রাধা রানী কি হরিনাম সম্প্রদায় কি হরিনাম সম্প্রদায় কি উপস্থিত ভক্তবৃন্দ কি উপস্থিত ভক্তবৃন্দ কি সবাই বলুন বাবা হাজরা কালী চরণের সেবা লাগে, বাবা মহাদেব মহাদেব। এখন দুপুর প্রায় 1টা মতো বাজে, আর ভোগ আরতি, ভজন কীর্তন সমস্ত কিছুই শেষ। এখন ভক্ত সমাগম অপেক্ষা করছে কখন এখানে দুপুরের প্রসাদ বিতরণ করা হবে। চলুন তার আগে এই মন্দিরের চারপাশটা একবার প্রদক্ষিণ করে আসি। মন্দিরটি বেশি দিনের পুরনো নয়, 2024 সালে উদ্বোধন হয়েছে। এখনও মন্দির চত্বরের বিভিন্ন অংশে অনেক কাজ বাকি আছে। আর এই মন্দিরের এই পিছনের দিকে যেখানে চেয়ারগুলো দেখছেন, ঠিক এই জায়গাতেই একটু পরে শুরু হবে ভোগ প্রসাদ বিতরণ। দীর্ঘদিনের একটা স্বপ্নই বলতে পারেন, যা অনেক দিন ধরে ইচ্ছা ছিল এখানে পৌঁছানো। ফাইনালি আজ 1433 খ্রিস্টাব্দের Sorry, বঙ্গাব্দে। পয়লা বৈশাখের দিন আজ সেই স্বপ্নটা কিন্তু সার্থক হলো। প্রত্যেক পয়লা বৈশাখের দিন আমরা কোনো না কোনো মন্দির যাই, আর এবারে নিউ টাউন জগন্নাথ মন্দির। যাকে আপনাদের এই মন্দির দেখাতে পেরে আমাদেরও ভালো লাগছে। আশা করি আপনারাও আসবেন ঘুরতে, খুব ভালো লাগবে। হাজরাকালী সেবা সমিতি। অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। 1433 খ্রিস্টাব্দ মানে বঙ্গাব্দ আপনাদের খুব ভালো কাটুক। আর আজকের এই বিশেষ দিনে আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল নিউ টাউনে জগন্নাথ মন্দিরে আসার। তো ফাইনালি প্রভু জগন্নাথের কৃপায় আমরা এবার সত্যি সত্যি এখানে আসতে পেরেছি। আর এখানে মন্দিরে আসার পর আমরা যে দাদার আতিথেয়তা এবং দাদার যে পরিচালনা, যে মন্দির গান শুনলাম এবং সেখানে ভোজন, এবং আমরা এই উপলক্ষে আমরা আজকে প্রসাদ ভোজন করলাম। তো আমি চাচ্ছি যে আপনারা যারা দর্শক আমার ভিডিও দেখেন, আপনারা অবশ্যই আসবেন, এই জায়গাটা ঘুরে যাবেন। আর কি করে আসবেন সেটা অলরেডি আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এই মন্দির সম্পর্কে এবং এই মানে আমাদের যে প্রভু জগন্নাথ সম্পর্কে সামান্য কিছু বক্তব্য রাখার জন্য আমি দাদাকে তো অনুরোধ করছি। আমাদের এই জগন্নাথ মন্দির, এটা এখন আমাদের পঞ্চায়েত এলাকার মধ্যে অবস্থিত, যেটা উপস্থিত ধর্মতলা পাঁচুরিয়ার অন্তর্গত এবং নিউ টাউনের অন্তর্গত, একদম নিউ টাউন সংলগ্ন আমাদের এই জগন্নাথ মন্দির। এখানে আছেন হাজরা কালী মন্দির, এখানে আছেন রাধাকৃষ্ণ মন্দির, আর আছেন এখানে বনবিবি মাতার মন্দির। এই হাজরা কালী মন্দির কবে কখন হয়েছিল এবং আমাদের বাপ ঠাকুরদারা পর্যন্ত জানে না। এই হাজরা কালী মন্দিরে কোনো এক সাধু বাবা এসে কিভাবে কি করেছিল, তৈরি করেছিল, এই সাধু বাবা প্রতিষ্ঠা করে এখানে দিয়ে চলে গেছিল। তার থেকে আস্তে আস্তে হাজরা কালী মন্দির আমরা উন্নয়ন করতে পেরেছি এবং এই বছর দুয়েক হচ্ছে এই আমরা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছি এবং জগন্নাথ মন্দিরে আমরা সমস্ত সেবা
অর্চনার ব্যবস্থা করেছি। এখানে বহু দূর দূর থেকে ভক্তরা এখানে আসা যাওয়া করছে। এই সমস্ত ভক্তদের আমরা ভোগের ব্যবস্থা করেছি। তবে ভগবানের প্রসাদ তৈরির জন্য তো একটি সাময়িক খরচের ব্যাপার আছে। তা সেই খরচের জন্য আমরা একটা 100 টাকা একটা কুপনের ধার্য করেছি। যারা বাকি ভক্ত যারা আসবে প্রত্যেকের জন্য আমরা প্রসাদ দিই, প্রত্যেককে আমরা প্রসাদ দিয়ে দিই। তবে এই জগন্নাথ মন্দির যেভাবে আমরা উন্নয়ন করেছি, এটা এই এলাকার মানুষ এবং সমগ্র আমাদের ভক্ত যারা আসছে তাদের দানেতে এই মন্দির তৈরি। তবে দূর দূর থেকে যে সমস্ত ভক্ত যারা আসছে তাদেরকেও ধন্যবাদ জানাবো। তারা এখানে আসুন, আমাদের এই জগন্নাথ মন্দিরকে দেখুন, দেখলে নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই ভালো লাগার সাথে সাথে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আপনাদেরকে জ্ঞাপন করছি। আমাদের জগন্নাথ মন্দিরের সঙ্গে আছেন রাম সীতা লক্ষ্মণজির মন্দির, এবং সেই সঙ্গে আছে বজরংবলী হনুমানজির মন্দির আছে। এবং এই ঠাকুর আমাদের দেখলে নিশ্চয়ই আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। এখানে একটা দুধ পুকুর আছে, সেই পুকুরে সমস্ত লোকে স্নান করতে পারবে। এখানে অনেকগুলো বট গাছ আছে, অশ্বত্থ গাছ আছে, যাদের আমরা বিয়ে দেওয়া গাছ, সমস্ত গাছপালাগুলো বিয়ে দেওয়া আছে। এখানে আরো অনেক ঠাকুর আছে। মাসির বাড়ি আছে, মাসির বাড়িতে প্রায় 50 ফুট উঁচু রথ আছে, পাশাপাশি মাসির বাড়ি, আর এই রথও দেখতে পারবেন। এটাই বলে আমি বক্তব্য শেষ করছি। দাদা, আপনার নাম আর আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম চঞ্চল মণ্ডল। আমি জগন্নাথ মন্দিরের সেবায়েত, জগন্নাথ মন্দিরের সেবার কাজ করি। মানে রান্না বান্না থেকে আরম্ভ করে হরিনাম, গান বাজনা, বিভিন্ন দিক থেকে সবকিছু আমরা করে থাকি। আমাদের সঙ্গে আরো অনেক ছেলেরাও আছে। আচ্ছা, এই মন্দিরটা কি কোনোভাবে ইসকন দ্বারা পরিচালিত? না, এই মন্দির কোনো ইস্কনের দ্বারা পরিচালিত না। এই মন্দির আমাদের গ্রামের মানুষ তাদের সহযোগিতা, তাদের হাত ধরে চাঁদার মাধ্যমে, তাদের কাছ থেকে ভিক্ষা চেয়েছে আমরা এই মন্দির তৈরি করেছি। এবং দর্শকদের ভক্তদের ভিক্ষার মাধ্যমে, ভক্তদের দানের মাধ্যমে এই মন্দির তৈরি হয়েছে। অসংখ্য ধন্যবাদ চঞ্চল দাদাভাইকে। তো আপনারা অনেক দেরি হয়ে গেল, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা নেবেন। এই ছিল আমাদের আজকের দিনের পয়লা বৈশাখ উপলক্ষে ঘোরাঘুরি এবং অবশ্যই কোনো পুণ্যস্থান, কোনো দেবস্থান। তবে আমার দর্শক বন্ধুদের আমি অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার দেওয়া ভিডিওগুলো আপনারাও দেখবেন এবং আপনাদের যা বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের মধ্যে এটা শেয়ার করবেন। তো দেখা হবে আবার খুব শীঘ্রই, আবার কোনো একটা নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আবার হ্যাঁ, নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রইল।